প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ভাঙড় ফের রণক্ষেত্র, তৃণমূলের গোষ্ঠী কোন্দল, বোমাবাজি। 2002 এর ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, কিভাবে দেখবেন? এসআইআর এ অংশ না নিলে কি হবে? বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান, বিজেপির ফতোয়া এবার বাংলাতে। ভুয়ো সুইসাইড নোট লিখে স্ত্রীকে হত্যা, হারহিম কাণ্ডে থ পুলিশ। দিল্লির বাতাসকে দূষণ মুক্ত করতে এবার শেষ ভরসা কৃত্রিম বৃষ্টি। আসছে বিস্তারিত খবরে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, বাংলায় দুর্যোগের আশঙ্কা। ভাঙড় ফের রণক্ষেত্র, তৃণমূলের গোষ্ঠী কোন্দল, বোমাবাজি। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তাপ। অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে কাইজার আহমেদের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। এরই মধ্যে চণ্ডীহাট গ্রামে আইএসএফ বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনায় এলাকা জুড়ে পুলিশ পিকেটিং বসেছে। কালীপুজো মিটতেই ভাঙড়ে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ায় প্রশাসন চিন্তিত। 2002 এর ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, কিভাবে দেখবেন? এসআইআর এ অংশ না নিলে কি হবে? কলেজ, অফিস বা চায়ের দোকান, সর্বত্রই এখন আলোচনার বিষয় একটাই, এসআইআর। সকলের মনে হাজার হাজার প্রশ্ন। এসআইআর হলে কি হতে পারে তা নিয়ে উদ্বেগ তো আছেই, তবে অনেকেই ভাবছেন 2002 সালের ভোটার লিস্ট কোথায় পাবেন, কিভাবেই বা নাম দেখবেন, কাদের নাম বাদ যেতে পারে। এই প্রতিবেদনে রইল তারই যাবতীয় তথ্য। নির্বাচন কমিশনের তরফে ওয়েবসাইটে ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রের সঙ্গে মিলিয়ে ভোটাররা বাড়ি বসেই দেখে নিতে পারবেন নিজেদের নাম রয়েছে কিনা। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং দেশের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন। বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত অবৈধ ভোটারের নাম। দু জায়গায় দুটি এপিক নাম্বার থাকলে একটি জায়গা থেকে নাম বাদ যাবে। কমিশনের যুক্তি, ভুয়ো ভোটাররা কারচুপি করে 11টি নথির যে কোনো একটি তৈরি করে ফেললেও 2002 সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। এসআইআর এর পর 2026 সালের বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোনো ভোটার এসআইআর এ অংশ না নিলে নতুন তালিকায় তাদের নাম থাকবে না। 2002 সালে এই রাজ্যে ভোটার ছিল 4.58 কোটি, 3 কোটি বেড়ে এখন রাজ্যে ভোটার সংখ্যা 7.65 কোটি। এর উপর ভিত্তি করেই চলছে ম্যাপিং এর কাজ। 2002 ও 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। যেসব ভোটারের নাম দুটি তালিকাতে রয়েছে সেগুলি ম্যাপিং এর আওতায় আসবে। তবে ভোটাররা চিহ্নিত, তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে প্রায় নিশ্চিত নির্বাচন কমিশন। তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনো নথির প্রয়োজন নেই। বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান, বিজেপির ফতোয়া এবার বাংলাতেই। এখনো বাংলায় ক্ষমতায় আসার নামগন্ধ নেই। লোকসভা ভোটেও কমেছে আসন সংখ্যা। এরপরেও বাংলায় স্বভাব সিদ্ধ ধর্মীয় ফতোয়া জারি করতে ব্যস্ত বঙ্গ বিজেপির ছোটখাটো নেতারাও। এবার ছট পুজোর নামে পশ্চিম বর্ধমানে মাছ মাংসের দোকান বন্ধ করানোর ছবি ধরা পড়ল। যদিও পুলিশ তৎপরতায় এটে উঠতে পারেনি বিজেপির ধর্মীয় কর্মীরা। ছট পুজো উপলক্ষে পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর এলাকায় ব্যাপক উন্মাদনা থাকে। তবে বিজেপির উপদ্রবে এবার সেই উন্মাদনায় ধর্মের জটিল রং। একদল বিজেপি নেতাকর্মীর দাপাদাপি অন্তালে রীতিমতো দোকান ঘুরে ঘুরে মাছ মাংসের দোকান বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। আন্ডাল বাজারে যেসব মাছ ও মাংসের দোকান রয়েছে, বেশ কিছুদিন আগে রবিবার ও সোমবার সেই সব দোকান বন্ধ রাখার জন্য ফতোয়া জারি করেছিল স্থানীয় বিজেপির এক শ্রেণীর নেতৃত্ব। রবিবার সেই ফতোয়া অমান্য করেই বেশ কিছু মাংসের দোকান খুলেছিলেন ব্যবসায়ীরা। তারা দাবি করেন আগে কখনো এই ধরনের ফতোয়া তাদের বাজারে জারি হয়নি। তারা তাদের রবিবারের ব্যবসা নষ্ট করতে চাননি। এরপরই রবিবার সকালে সেই সব দোকান বন্ধ করার জন্য বিজেপির নেতারা পথে নামে। যদিও বিজেপির ফতোয়া উপেক্ষা করে দোকান খোলা রাখেন ব্যবসায়ীরা। দুপক্ষের বচসা শুরু হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। ব্যবসায়ীদের দোকান খোলা রাখা নিয়ে আশ্বস্ত করা হয়। পুলিশ আসাতে কমে ভঙ্গ দিয়ে সরে পড়ে বিজেপির নেতারা। ভুয়ো সুইসাইড নোট লিখে স্ত্রীকে হত্যা, হারহিম কাণ্ডে থ পুলিশ। চিরকুটটি হাতে পেয়ে হতবাক হয়ে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। এটি যদি সুইসাইড নোট হয়েই থাকে তবে আমাদের কথাটি উল্লেখ কেন? তাহলে ওই গৃহবধূর স্বামী কোথায়?
তিনিও কি বাড়ির ভিতর আত্মহত্যার চেষ্টা করেছেন, নাকি অন্য কোথাও গিয়ে আত্মঘাতী হয়েছেন? একের পর এক প্রশ্ন সামনে রেখেই ফেলুদা ব্যোমকেশের ভূমিকায় অবতীর্ণ হলেন উত্তর কলকাতার শ্যামপুকুর থানার আধিকারিকরা। কোথাও যেন খটকা রয়েছে। এর মধ্যেই থানায় এসে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর মা। রহস্যর নতুন মোড় নেয় রবিবার বিকালে। উত্তর মেলে খটকার। ময়না তদন্তের পর প্রাথমিকভাবে চিকিৎসকেরা পুলিশ আধিকারিকদের জানান, এটি আত্মহত্যার ঘটনা আদৌ নয়। নৃশংসভাবে গলা টিপে খুন করা হয়েছে গৃহবধূকে। এরপরই পুলিশের ধারণা, বধূকে খুন করে উধাও হয়ে গিয়েছেন তাঁরই স্বামী। আর পালানোর আগে বিভ্রান্তি তৈরি করতেই স্ত্রীর হাতে রেখা ঘরের মধ্যে পড়ে রয়েছে গৃহবধূর দেহ। পাশে একটি চিরকুটে লেখা, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নকল করার চেষ্টা করে লিখে গিয়েছেন ভুয়ো সুইসাইড নোট। তারই ভিত্তিতে তদন্ত করে পুলিশ জেনেছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এমনই সন্দেহ করতেন স্বামী। আর সেই সম্পর্কে টানাপোড়েনের জেরেই স্ত্রীকে নৃশংসভাবে খুন করে পালায় তিনি। শনিবার পরন্ত বিকালে হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে শ্যামপুকুর থানার এলাকার ডিসপেন্সারি লেনে। পুলিশ জানিয়েছে, প্রায় 10 বছর আগে শ্যামপুকুর এলাকার দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের বাসিন্দা বাসুদেব দেবনাথের মেয়ে পুজোর সঙ্গে বিয়ে হয় ওই এলাকারই ডিসপেন্সারি লেনের বাসিন্দা সুমিত পুরকায়েতের। ওই দম্পতির এক কন্যা সন্তানও রয়েছে। সুমিত ব্যারাকপুরের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। চাকরিতে সমস্যা হওয়ায় পরে তিনি নিউ টাউনের একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। প্রায় প্রত্যেক দিনই পুজো পুরকায়েতের সঙ্গে দেখা হতো বা ফোনে কথা হতো তার মা ও স্বপ্না দেবনাথের। কিন্তু শনিবার বেলার দিক থেকেই মেয়ের সঙ্গে ফোনে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলেন না মা ও বাবা। শেষ পর্যন্ত সন্দেহের বশে শনিবার সন্ধ্যায় আগে হাজির হন মেয়ের বাড়িতে। ঘরের ভেজানো দরজা খুলতে আঁতকে ওঠেন ওরা। দেবনাথ দেখেন ঘরের বিছানায় পড়ে আছেন মেয়ে পূজা। এমনভাবে পুরো ক্রাইম সিন সাজানো হয়েছে যাতে দেখে মনে হয় পূজা আত্মঘাতী হয়েছেন। পাশে রয়েছে সুইসাইড নোটটিও। অচেতন অবস্থায় পূজাকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তে পুলিশ আধিকারিকদের হাতে আসে সুইসাইড নোটটি। সেটি দেখে পূজার পরিবারের লোকেদেরও সন্দেহ হয়। তারাও নোটটি তাদের মেয়ের লেখা কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে। সুইসাইড নোটে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় কেন লেখা তা নিয়ে তদন্ত করতে শুরু করেন পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে দেখা যায় পূজার স্বামী সুমিতের মোবাইল ফোন বন্ধ। কেন ও কোথায় সুমিত পালালেন তা নিয়ে ওঠে প্রশ্ন। এরই মধ্যে শনিবার বেশি রাতে শ্যামপুকুর থানায় গিয়ে হাজির হন স্বপ্না দেবনাথ। তিনি লিখিতভাবে পুলিশকে অভিযোগ জানান যে তাঁর মেয়েকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি খুন করেছে। রবিবার ময়নাতদন্তের পর মোড় ঘোরে তদন্তে। পুলিশ জানতে পারে যে নৃশংসভাবে খুন হয়েছেন বধূ। আর এরপরই তদন্তে উঠে আসে যে সুমিত স্ত্রী পূজাকে সন্দেহ করতেন। সুমিত ঘনিষ্ঠদের কাছে জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি নিয়ে দম্পতির মধ্যে একাধিকবার কলহ হয়। পুলিশের ধারণা শনিবার বিষয়টি চরমে যায়। তারপরই গলা টিপে স্ত্রীকে সুমিত খুন করে নিজেকে বাঁচাতে ঘরের মধ্যেই আত্মহত্যার ঘটনা সাজায়। দিল্লির বাতাসকে দূষণমুক্ত করতে এবার শেষ ভরসা কৃত্রিম বৃষ্টি। পেরিয়েছে দিওয়ালি, কিন্তু দিল্লির বাতাসে এখনো বয়ে চলেছে তার রেশ। বাতাসে বাদামি পর্দার মতো ঝুলে রয়েছে ভাসমান কণার স্তর। উৎসবের সময় আতশবাজি ফাটানোর প্রভাবে দিল্লির বাতাসে মিশেছে বিষ, যার জেরে দিল্লির বুকে শ্বাস প্রশ্বাস দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবার এই পরিস্থিতি থেকে বাঁচতে কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিংকেও হাতিয়ার করেছে দিল্লি প্রশাসন। দিল্লির বুকে কৃত্রিম বৃষ্টিকে কাজে লাগিয়ে বাতাসের যাবতীয় দূষিত কণাকে ধোয়ার সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন। সব ঠিক থাকলে আগামী 29 অক্টোবর দিল্লির বুকে ক্লাউড সিডিং করাতে পারে প্রশাসন। যদিও দিল্লি সেন্টার ফর অ্যাটমসফেরিক সায়েন্সের দুই বিজ্ঞানী শাহজাদ গনি ও কৃষ্ণ অচ্যুত রাও কৃত্রিম বৃষ্টির বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, দূষণ রোধের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, নইলে ভালো ফল পাওয়া সম্ভব নয়। এক কথায় ক্লাউড সিডিং হলো কৃত্রিম বৃষ্টি। মেঘের উপর প্লেন বা ড্রোনের সাহায্যে সিলভার আয়োডাইডের সূক্ষ্ম গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। এই গুঁড়োর চারপাশে দ্রুত বরফের কণা জমতে শুরু করে। এই কণায় পরে নিচের দিকে বৃষ্টির ফোঁটা আকারে পড়তে থাকে। দিল্লির বাতাসকে দূষণমুক্ত করতে এবার শেষ ভরসা কৃত্রিম বৃষ্টি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, বাংলায় দুর্যোগের আশঙ্কা। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড় মান্থাতে পরিণত হতে চলেছে, যা মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় আছড়ে পড়তে পারে। এর প্রভাবে ছট পুজোয় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
উপকূলের কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন। সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ মন্থন। মঙ্গলবার সন্ধ্যায় ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সোমবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। ঘূর্ণিঝড় মান্থার কারণে আলিপুর আবহাওয়া অফিসের তরফে 28 অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 27 তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে উপকূলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার থেকে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 6 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি। বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।